আজকের আলোচনার বিষয় একটা বেশ অন্যরকম বাংলা গল্প। নাম এক রহস্যময় ঝাড়বাতি। ইন্টারেস্টিং নাম। হ্যাঁ, আমাদের হাতে সূত্র বলতে এই গল্পটাই আছে। তো গল্পটা এগোয় সায়ক আর অমৃতা নামের এক দম্পতিকে নিয়ে। আচ্ছা। ওরা শহরের খুব কাছেই একটা পুরনো ডুপ্লেক্স বাড়ি কেনে, আর দামটাও পেয়েছিল বেশ কম। ও, পুরনো বাড়ি কম দামে, এটা তো বেশ ভালো ডিল। হ্যাঁ, সেটাই। বিক্রেতা ছিলেন এক বয়স্ক দম্পতি। তারা পাকাপাকিভাবে আমেরিকায় ছেলের কাছে চলে যাচ্ছিলেন, তাই একটু তাড়ায় ছিলেন আর কি। আচ্ছা আচ্ছা, তাই হয়তো সস্তায় ছেড়ে দিচ্ছিলেন। কিন্তু বাড়ির অবস্থা কেমন ছিল? পুরনো মানে তো। বাড়িটা পুরনো বটেই, কিন্তু ওদের উকিল সব কাগজপত্র ভালো করে দেখে নিয়েছিলেন। আইনি দিক থেকে কোনো ঝামেলা ছিল না, একদম পরিষ্কার। যাক, এটা একটা বড় ব্যাপার। কিন্তু আসল ব্যাপারটা হলো, বাড়ি কেনার সময়, বিশেষ করে দরদামের সময়, অমৃতা বেশ কি বলবো, পটুত্বের পরিচয় দেয়। ও, কিরকম? ওই যে বৃদ্ধা মালকিন ছিলেন, তার মন জয় করে নেয় আর কি, গল্প করে, এটা সেটা করে। হ্যাঁ, বেশ সামাজিক তাহলে। একদম। আর তার ফলেই ওরা বাড়িটা যা দাম আশা করেছিল তার থেকেও বেশ কিছুটা কম দামে পেয়ে যায়। বাহ, দারুণ তো। কিন্তু এত সস্তায় পাওয়া গেল যখন, মনে একটা প্রশ্ন আসেই যে এর পেছনে অন্য কোনো কারণ ছিল না তো? ঠিক এই প্রশ্নটাই গল্পের মূল মোড়। তো ওরা বাড়িটা হাতে পেল, এবার শুরু হলো সারানোর কাজ। পুরনো বাড়ি কিনলে এটা তো করতেই হয়। হ্যাঁ, ওদেরই এক বন্ধু ইন্টেরিয়র ডিজাইন করে, তাকেই দায়িত্বটা দেওয়া হলো বাড়ি সাজানো গোছানোর। বেশ। আর এই বাড়ি সাজাতে গিয়েই হঠাৎ অমৃতার খুব শখ হলো যে ওদের হলঘরটা বেশ বড়সড়, ওখানে একটা পুরনো দিনের জমকালো ঝাড়বাতি লাগালে দারুণ মানাবে। ক্লাসিক টাচ আর কি। আইডিয়াটা ভালো। হ্যাঁ, তো বন্ধুর সাথে কথা বলল, বন্ধুই পরামর্শ দিল অ্যান্টিক দোকানে খোঁজ করতে। স্বাভাবিক, পুরনো দিনের জিনিস তো ওখানেই পাওয়ার কথা। ওরা গেল সেরকমই এক দোকানে। দোকানটা বেশ পুরনো, অনেক জিনিসপত্র, কিন্তু অমৃতা যেটা খুঁজছিল ঠিক সেরকম পাচ্ছিল না। তারপর দোকানবার বলল গুদাম ঘরে কিছু পুরনো জিনিসপত্র রাখা আছে, দেখতে পারে ওরা চাইলে। তো সেই গুদাম ঘরে গিয়ে, সেটা প্রায় আবর্জনার স্তূপ বলা চলে, ধুলো ঝুল পুরনো ভাঙাচোরা জিনিসের মধ্যে। হ্যাঁ, তার মধ্যেই অমৃতা খুঁজে পেল তার স্বপ্নের ঝাড়বাতিটা। বেলজিয়াম গ্লাসের কাজ করা পুরনো নকশা, এক কথায় অসাধারণ দেখতে, যদিও ধুলোয় একেবারে ঢেকেছিল। বাহ, কিন্তু গুদামঘরে ওরকম অবস্থায় পড়েছিল? সেটাই তো কথা। আর তারপর হলো আসল ঘটনা। দোকানদারকে যখন ওটা দেখালো ওরা, দোকানদার জিনিসটা দেখে প্রথমে একটু থমকালেন। কেমন যেন একটা ইতস্তত ভাব, ঠিক বোঝা যাচ্ছিল না কেন। জিনিসটা বিক্রি করতে চাইছিলেন না নাকি অন্য কিছু? ঠিক বোঝা গেল না, কিন্তু তারপর খুব সামান্য দামে, অবিশ্বাস্য কম দামে, মাত্র 1000 টাকায়। মাত্র 1000 টাকা? ওই রকম একটা অ্যান্টিক ঝাড়বাতির দাম? হ্যাঁ, মাত্র 1000 টাকায় ওটা বিক্রি করে দিলেন। সায়কের একটু খটকা লেগেছিল অবশ্য। লাগারই তো কথা, এর পেছনে নিশ্চয়ই কোনো গল্প আছে। হলো হলঘরের ঠিক মাঝখানে। আর ঘরের শোভা নিশ্চয়ই একেবারে পাল্টে গেছিল। একদম দারুণ লাগছিল দেখতে। কিন্তু সেই প্রথম রাতেই কি হলো? অমৃতা রাতে সব আলো নিভিয়ে শুতে গেছে। মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে দেখে হলঘরের ওই ঝাড়বাতিটা জ্বলছে। হ্যাঁ, একা একা? হ্যাঁ, ও তো ভাবল সায়ক হয়তো কোনো কারণে উঠে জ্বালিয়েছে, তাই আর কিছু না বলে আবার শুয়ে পড়ল। আচ্ছা। সকালে উঠে সায়ককে জিজ্ঞেস করতে, সায়ক তো অবাক। বলল সেও নাকি মাঝরাতে উঠে একই জিনিস দেখেছে, আর সে ভেবেছে অমৃতা জ্বালিয়েছে। কি কাণ্ড! তার মানে কেউই জ্বালায়নি? না, কেউই জ্বালায়নি। ওরা প্রথমে ভাবল পুরনো ওয়্যারিং, পুরনো জিনিস, হয়তো শর্ট সার্কিট বা ওই জাতীয় কিছু হয়েছে। সেটাই স্বাভাবিক ভাবনা। তো একজন ভালো ইলেকট্রিশিয়ানকে ডেকে আনা হলো সব চেক করার জন্য। ইলেকট্রিশিয়ান এসে খুব খুঁটিয়ে সব পরীক্ষা করলেন, সুইচবোর্ড, ওয়্যারিং সব, কিন্তু কোনো যান্ত্রিক গোলযোগ বা ফল্ট খুঁজে পেলেন না। তাহলে জ্বলেছিল কি করে? সেটাই তো রহস্য। তবে ইলেকট্রিশিয়ান একটা জিনিস আবিষ্কার করলেন, ঝাড়বাতির গায়ে একটা ছোট পিতলের প্লেট লাগানো ছিল, তাতে কিছু খোদাই করা। ও, কি লেখা ছিল? লেখা ছিল বাবু কৃষ্ণচন্দ্র দত্ত, সন 1890। 1890?
তার মানে তো প্রায় 100 বছরেরও বেশি পুরনো, ইংরেজ আমলের জিনিস। হ্যাঁ, ইলেকট্রিশিয়ানও বললেন এটা সাধারণ জিনিস নয়, বেশ দামি অ্যান্টিক। সম্ভবত কোনো পুরনো জমিদার বা অভিজাত বাড়ির জিনিস ছিল এটা। বাব্বা, এইবারে যেন রহস্যটা আরো ঘনীভূত হচ্ছে। ঠিক তাই। আর এরপর থেকেই যেন অদ্ভুত ঘটনার স্রোত শুরু হলো। কি রকম? প্রায় প্রতি রাতে ওই এক ঘটনা। ঝাড়বাতিটা নিজে নিজেই জ্বলতে শুরু করে, আবার কিছুক্ষণ পর নিজেই নিভে যায়। প্রতি রাতে? হ্যাঁ, প্রায় প্রতি রাতেই। শুধু তাই নয়, গভীর রাতে হলঘর থেকে আরও নানা রকম আওয়াজ আসতে শুরু করলো। আওয়াজ? কিসের আওয়াজ? কখনো মনে হতো হালকা করে সারেঙ্গি বা তবলার বোল শোনা যাচ্ছে, কখনো ঘুঙ্গুরের আওয়াজ, মিহি একটা শব্দ। ঘুঙ্গুরের শব্দ? হ্যাঁ, আবার কখনো মনে হতো কেউ যেন কাঁচের গ্লাসে টুংটাং করে আওয়াজ করছে, কখনো ফিসফিস করে কথা বলার মতো, আবার কখনো কোনো মেয়ের হাসির শব্দ, তীক্ষ্ণ হাসি। সর্বনাশ! আবার কোনো কোনো রাতে খুব করুণ কান্নার আওয়াজও ভেসে আসতো ওই হলঘর থেকে। এ তো রীতিমতো ভয়ের ব্যাপার। সায়ক আর অমৃতার অবস্থা তখন কি? ওরা তো ভীষণ ভয় পেয়ে গেল, বিশেষ করে অমৃতা। সায়কও খুব বিরক্ত আর চিন্তিত হয়ে পড়ল। সে তো ঠিকই করে ফেলল, যেভাবেই হোক এই ঝাড়বাতি বাড়ি থেকে তাড়াতে হবে, দোকানে ফেরত দিয়ে আসবে। সেটাই তো স্বাভাবিক প্রতিক্রিয়া। কিন্তু ওদের ওই ইন্টেরিয়ার ডিজাইনার বন্ধু, সে আবার এই সব একটু অন্যরকম ভাবে। সে বলল, দেখ, বাড়িটাও তো পুরনো, হতে পারে দোষটা বাড়ির, আবার হতে পারে ঝাড়বাতির। কোনটা আসল কারণ সেটা তো বুঝতে হবে আগে। যুক্তি আছে। বন্ধুটি বলল তার পরিচিত একজন সাধু বাবা আছেন, যিনি এই সব অলৌকিক বা ওই জাতীয় বিষয় বেশ অভিজ্ঞ। তাকে একবার ডেকে দেখালে হয়। ও, সাধু বাবা? হ্যাঁ। সায়ক প্রথমে একেবারেই রাজি ছিল না। সে চেয়েছিল ঝটপট ঝাড়বাতিটা বিদায় করতে, কিন্তু অমৃতা আর বন্ধুর কথাই শেষমেশ রাজি হলো। তারপর এলেন সাধু বাবা? হ্যাঁ, এলেন। বেশ রাশভারী চেহারা। তিনি এসে পুরো বাড়িটা ঘুরলেন, নানা রকম মন্ত্র পড়লেন। তারপর কিছুক্ষণ চুপ করে বসে থেকে বললেন। কি বললেন? বললেন, বাড়িতে কোনো দোষ নেই, বাড়ি একদম ঠিক আছে। যা কিছু সমস্যা সবকিছুর কেন্দ্রে আছে ওই ঝাড়বাতিটা। তার মানে বন্ধুর সন্দেহই ঠিক ছিল? একদম। সাধু বাবা বললেন, এই ঝাড়বাতির সঙ্গে কিছু একটা জড়িয়ে আছে, কোনো অশুভ শক্তি বা অতৃপ্ত আত্মা হতে পারে। এর রহস্য ভেদ করতে হবে, না হলে শান্তি আসবে না। কি করে ভেদ হবে রহস্য? সাধু বাবা বললেন, এর জন্য মাঝরাতে একটা বিশেষ যজ্ঞ করতে হবে, ওই হল ঘরেই। যজ্ঞ? এইসব শুনে সায়কের নিশ্চয়ই আরো বিরক্ত লাগছিল। লাগছিল তো বটেই। সে তো বলছিল, এত ঝামেলার দরকার কি, ফেলে দিলেই তো হয়। কিন্তু সাধু বাবা বোঝালেন, ব্যাপারটা অত সহজ নয়। এর সঙ্গে জড়িয়ে থাকা ছায়াটা সহজে পিছু ছাড়ে না, সমাধান করা দরকার। অগত্যা রাজি হলো ওরা? হ্যাঁ, মাঝরাতে হলঘরের এক কোণে যজ্ঞের আয়োজন হলো। সাধু বাবা বসলেন, সায়ক, অমৃতা আর ওদের বন্ধুটিও রইল। তারপর যজ্ঞ ঠিকঠাক হলো? না, শুরু থেকেই বাধা। যজ্ঞের জন্য যে কাঠ আনা হয়েছিল, কিছুতেই তাতে আগুন জ্বলে না। অনেক চেষ্টার পর যখন জ্বলল, তখন হঠাৎ করে ওই ঝাড়বাতিটা, ওটা তো নেভানোই ছিল, সেটা দপ করে জ্বলে উঠল। আর সে কি তীব্র আলো, চোখ ধাঁধিয়ে যাওয়ার মতো। কি সাংঘাতিক! সবাই বেশ ভয় পেয়ে গেল, কিন্তু সাধু বাবা অবিচল। তিনি মন্ত্র পড়ে যাচ্ছিলেন। যজ্ঞ যখন প্রায় শেষের দিকে, তখন শুরু হলো আর এক উপদ্রব। আবার কি? সারা ঘর জুড়ে ঝমঝম করে ঘুঙুরের আওয়াজ, এত জোরে যে কানে তালা লেগে যাওয়ার জোগাড়। বাবা! আর সেই সঙ্গে মিশে ছিল একটা কান্নার শব্দ। সে কি কান্না, বুক ফেটে যায় শুনলে। এত কষ্ট, এত বেদনা মেশানো সেই কান্না। উপস্থিত সবার মন খারাপ হয়ে গেল। বুঝতেই পারছি পরিবেশটা কেমন হয়েছিল। অবশেষে সাধু বাবা যখন যজ্ঞ শেষ করে মন্ত্র পড়া জল হাতে নিলেন আর সেটা ছিটিয়ে দিলেন যজ্ঞের আগুনে, আগুনটা নিভে যাওয়ার ঠিক পরের মুহূর্তে কি হলো? একটা কান ফাটানো আওয়াজ, ক্যাচ করে একটা বিকট শব্দ হলো। আর ওই ঝাড়বাতিটা সশব্দে ছিটকে পড়ল নিচে, মেঝেতে পড়ে কাঁচের টুকরো হয়ে ছড়িয়ে গেল চারদিকে। ভেঙে গেল পুরোটা? হ্যাঁ, একদম চুরচুর হয়ে ভেঙে গেল। আর ঠিক তখনই সবাই দেখল ওই ভাঙা কাঁচের টুকরোগুলো থেকে কেমন যেন ধোঁয়ার মতো বেরোচ্ছে। ধোঁয়া? হ্যাঁ, সাদা ধোঁয়া। সেই ধোঁয়াটা ধীরে ধীরে জমাট বেঁধে একটা আবছা মহিলার মতো ছায়ামূর্তি তৈরি করলো। সত্যি ছায়ামূর্তি? হ্যাঁ, সবাই স্পষ্ট দেখল সেটা। সেই মূর্তিটা একবার সাধু বাবার দিকে আর একবার বাকিদের দিকে তাকিয়ে যেন প্রণাম জানালো, তারপর ধীরে ধীরে হাওয়ায় মিলিয়ে গেল।
অবিশ্বাস্য। সাধু বাবা তখন বললেন, কাজ সম্পন্ন হয়েছে। ওই ঝাড়বাতির সাথে কোনো এক অতৃপ্ত নারীর অতৃপ্ত আত্মা জড়িয়েছিল। আজ তার মুক্তি ঘটল। যাক, তাহলে শেষ পর্যন্ত শান্তি এলো। হ্যাঁ, এরপর আর কোনোদিনই বাড়িতে কোনো অদ্ভুত ঘটনা ঘটেনি। কিছুদিন পর ওরা বাড়িতে পুজো দিল, শান্তি সস্তায়ন করল, বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের ডেকে একটা ছোটোখাটো গেট টুগেদারও করল। সবাই এসে নতুন বাড়ির খুব প্রশংসা করল, সাজানো গোছানো খুব সুন্দর হয়েছে। কিন্তু হলঘরটা ঝাড়বাতি ছাড়া নিশ্চয়ই ফাঁকা লাগছিল। ঠিক তাই, অনেকেই কথায় কথায় বলছিল যে হলঘরটা দারুণ সাজানো, কিন্তু সিলিংটা কেমন যেন খালি খালি লাগছে। একটা মানানসই ঝাড়বাতি হলে খুব ভালো হতো। এটা শুনে অমৃতার কি প্রতিক্রিয়া হলো? শোনা যায় এই কথা শুনেই নাকি অমৃতা সঙ্গে সঙ্গে দুহাত জোর করে ফেলেছিল। তাই? হ্যাঁ, আর বলেছিল, আপনারা যা বলবেন সেই আলো লাগাবো, অন্য যে কোনো আলো, কিন্তু দোহাই আপনাদের, ঝাড়বাতি, বিশেষ করে ওই অ্যান্টিক ধরনের ঝাড়বাতি আর কক্ষনো না। হ্যাঁ, বোঝাই যাচ্ছে কি সাংঘাতিক অভিজ্ঞতা হয়েছিল ওদের। একদম। ঝাড়বাতির প্রতি ওর যে একটা আকর্ষণ তৈরি হয়েছিল, সেটা ভয়ে বদলে গিয়েছিল পুরোপুরি। গল্পটা এখানেই শেষ, কিন্তু ভাবলে কেমন লাগে, তাই না? একটা সুন্দর জিনিস, বিশেষ করে যদি সেটা খুব সস্তায় পাওয়া যায়। হ্যাঁ, সেই জিনিসের প্রতি একটা লোভ বা আকর্ষণ তৈরি হয়। কিন্তু সেই আকর্ষণের বশে আমরা হয়তো তার পেছনের ইতিহাসটা জানতে চাই না বা গুরুত্ব দিই না। ঠিক, এই গল্পটা সেটাই দেখাচ্ছে। একটা জড় বস্তু, একটা ঝাড়বাতি, সেও যেন কত বছরের পুরনো স্মৃতি, না বলা কথা, কোনো গভীর দুঃখ বা অতৃপ্তি নিজের মধ্যে বয়ে বেড়াতে পারে। সেটাই। আসলে কোনো জিনিসের শুধু বাইরের চাকচিক্য দেখে আকৃষ্ট হওয়াটা কি ঠিক? তার আড়ালে কি লুকিয়ে থাকতে পারে সেটা না জেনেই তাকে আপন করে নেওয়া। এই প্রশ্নটাই হয়তো থেকে যায়, তাই না? যে কোনো জিনিসের প্রতি আমাদের আকর্ষণ, সেই আকর্ষণের জন্য আমরা তার সম্ভাব্য কোনো অন্ধকার দিক বা অজানা ইতিহাসকে জেনেও না জানার ভান করতে বা উপেক্ষা করতে রাজি থাকি। এই ভাবনাটা নিয়েই না হয় আজকের আলোচনা শেষ করা যাক। ঠিক, এটাই হয়তো আজকের মূল কথা।